সুপ্রিয় দর্শক ও সুধী আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথ টক ফেসবুক পেজে। দর্শক, সোনামণির চোখের স্বাস্থ্যের ২য় পর্বে আজকে আমরা রয়েছি। দুদিনের এই পর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলেছি। একটি হচ্ছে শিশুর জন্মগত চোখের ছানি বা জন্মগত ত্রুটি। সেই জায়গায় আমরা কিভাবে করতে পারি শিশুর চোখের আলোটা ঠিকমতো দেখানোর জন্য বা তার স্বাস্থ্য সুরক্ষাতে চোখের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি। তার ডিভাইসের আসক্তির বিষয়ে। যে তখন মা কি করতে পারেন বা বাবা কি করতে পারেন, তার গার্ডিয়ান বা কেয়ার গিভার কিভাবে কি করতে পারেন, সেই জায়গাটাতে কিন্তু আমরা কথা বলেছি। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, যেটা শুধুমাত্র বড়দের যখন হয় তখনই কিন্তু আমরা খুব অস্বস্তি ফিল করি। সেটা হচ্ছে চোখের নানা ধরনের ইনফেকশন বা অ্যালার্জি জনিত সমস্যা। ছোটরা কিন্তু বলতে পারে না। তারা বলছে চোখ জ্বালা করে, চোখে চুলকানি হচ্ছে, খারাপ লাগছে, এরকম বলে। কিন্তু আমরা কিন্তু অনেক সময় অ্যাড্রেস করি না। আমরা বলি যে একটু পানি দিয়ে ধুয়ে ফেলো বা এটা বা নানা ধরনের রেমেডি গুলো বলি। কিন্তু যখন মেডিকেল ইস্যুসটা তৈরি হয়ে যায় তখনই একমাত্র কিন্তু ডক্টরের শরণাপন্ন হই। তো আজকে আমরা যে ২য় বিষয়টি রেখেছি সেটা হচ্ছে আমাদের দেশের কারেন্ট পার্সপেক্টিভ এ যে ঋতু পরিবর্তনগুলো হচ্ছে, বর্ষাকাল থেকে গ্রীষ্মকাল, আবার হঠাৎ করে বৃষ্টি, আবার শীতকাল। এই সময় কিন্তু এগুলো খুব বেশি হয় শিশুদের। কারণ তারা স্কুলে যাচ্ছে, প্রতিনিয়ত নানা ধরনের পরিবেশের সাথে মিশছে। তো অ্যালার্জি এবং ইনফেকশন, হ্যাঁ? এই অ্যালার্জি এবং ইনফেকশন শিশুদের চোখেও কি হয় কিনা, এবং সেই সাথে প্রিম্যাচুরিটি অফ রেটিনোপ্যাথি মানে প্রিম্যাচিউর রেটিনোপ্যাথির যে বিষয়টি হচ্ছে, সেটি আসলে আমরা কিভাবে ঠিক করতে পারি? আপনার হয়তোবা টার্মটা শুনে মনে করতে পারেন কঠিন একটি কথা বলছি। বাট আমরা আলোচনার মাধ্যম দিয়ে আসলে বুঝতে পারবেন যে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। রেনাটা পিএলসি নিবেদিত অ্যালার্জি এবং ইনফেকশন শিশুর চোখেও হতে পারে কিনা, পাওয়ার্ড বাই ফেনাডিন ফিরোক্লেভ ম্যাক্স অনুষ্ঠানটিতে আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলোচনা করব অ্যালার্জি এবং ইনফেকশন শিশুর চোখে কত ক্ষতি করতে পারে এবং কিভাবে সেটা আমরা প্রতিরোধ করতে পারি। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন স্যার, যিনি প্রফেসর এবং বিভাগীয় প্রধান হিসেবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে কর্মরত ছিলেন এবং সেই সাথে ইউনিভার্সাল মেডিকেল কলেজেও তিনি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। আমরা স্যারকে পেয়ে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, যে স্যার তার ব্যস্ততম সময় থেকে আমাদের সাথে জয়েন করেছেন। স্যার কি শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি। স্যার, আমরা যেটা আজকে কথা বলতে চাচ্ছিলাম যে ইনফেকশন বা দেখা যাচ্ছে অ্যালার্জি, এই সমস্যাটা কি স্যার শিশুর চোখেও কি হয় কিনা? নাকি শুধু বড়দেরই আমরা এটা ফিল করি? অ্যালার্জি জনিত সমস্যা তো আমাদের দেশের জন্য খুবই একটা অ্যালার্মিং। কারণ হলো যে এত বেশি এটার সমস্যা যে প্রতিটা জায়গাতেই কিন্তু এই অ্যালার্জির সমস্যাটা বেশি। হু, হু, তো বড়দের ক্ষেত্রে তো হয়ই, ছোটদের ক্ষেত্রেও কিন্তু ইদানিং দেখা যায় হু, যে হু, এই সমস্যাটা আমরা খুব প্রকট আকারে পাই, যা খুব কমন। প্রায়ই দেখা যায় মায়েরা এসে বলেন যে বাচ্চার চোখ লাল হয়ে যায়, চোখ চুলকায়। তো আমরা যে জিনিসটা বাস্তবতার নিরিখে এবং বইপত্রের জ্ঞান অনুযায়ী যেটা আমরা হু, হু, দেখতে পাই, আসলে বাচ্চারা মায়ের দুধ খান, বুকের দুধ যখন খান, তখন মা যদি অ্যালার্জি জাতীয় কোনো খাবার খান বা মায়ের যদি অ্যালার্জি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে দুগ্ধ পান করা শিশুরও সেই সমস্যাটা হতে পারে। হু, সেই হু, ক্ষেত্রে আমরা মাদেরকে বলে থাকি যে আপনারা এই নিজেরাই একটু সচেতন হন, যেটা খাইলে, যেটা করলে আপনার অ্যালার্জি হয়, সেটা একটু প্রিভেন্ট করেন বা বাদ দেন। তাহলে দেখা যায় বাচ্চার এই সমস্যাগুলো মানে দূর হবে। তারপরে কিছু ক্ষেত্রে দেখা যায় যে ৬ মাসের বাচ্চা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে খিচুড়ি খাওয়ানো হয়। এই খিচুড়িটা সাধারণত মসুরের ডালের খিচুড়িটা বেশি খাওয়ানো হয়। আর হুম, এই মসুরের ডালের খিচুড়ি, মসুরের ডাল থেকেও কিন্তু অ্যালার্জির সমস্যাটা বেশি দেখা যাচ্ছে ইদানিং। তো সেজন্য আমরা মাদেরকে বলে থাকি যে অন্য ডাল দিয়ে খাওয়াতে পারেন। মসুরের ডালটা পারতপক্ষে এভয়েড করবেন বা মাঝে দিতে পারেন। দিয়ে দেখতে পারেন হুম, যে এটাতে সমস্যা হয় কিনা। তারপরে কিছু মা আছেন যে পুঁই শাক দিয়ে এই খাওয়ান, আপনার মিষ্টি কুমড়া, পুঁই শাক। এগুলো কিন্তু একটা কমন অ্যালার্জেন্স এগুলোর হুম, ভিতরে। তো সেই জিনিসগুলোকে একটু এভয়েড করলে হয়তো দেখা যাবে এই সমস্যা থেকে দূর হবে। আর বাচ্চাকে যখন এমনি বড় যে বাচ্চাগুলো মানে বড় হচ্ছে, ডেভেলপিং বেবি যারা বড়, তাদের ক্ষেত্রেও দেখতে হবে যে অনেক ক্ষেত্রে খুব বেশি কমনলি দেখা যায় যে গরুর মাংস, ব্রয়লারের মুরগির ডিম, বেগুন, ঢেঁড়স, পুঁই শাক, মিষ্টি কুমড়া, মসুরের ডাল। তো ইদানিং পাঙ্গাস মাছও দেখা যাচ্ছে এই সমস্যাগুলো। তাহলে খেয়াল করতে হবে, সবার জন্য যেটা হবে তা না। তবে দেখতে হবে যে কোন বাচ্চার কোনটা থেকে সমস্যা হয়। মাদেরকে একটু এ ব্যাপারে সর্ট আউট করতে হবে, বাইর করতে হবে যে কোনটার থেকে বাচ্চা আমার সমস্যাগ্রস্ত হচ্ছে। তাহলে সেই জিনিসটা যদি বাদ দেওয়া যায় তাহলে বাচ্চা ভালো থাকবে।
আর প্রাইমারি রেমেডি হিসাবে আমরা সাধারণত কি করি? একটু বাচ্চাদের যাদের ক্ষেত্রে মানে ওষুধ ভেদে আরকি, প্রয়োজন ভেদে যখন আমরা ওষুধ দেই, বিশেষ করে যে আমরা এখন সিরাপ ফেনাডিন পাওয়া যায়, সেটাও কিন্তু খুব ভালো একটা কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে। আর যদি কোনো অ্যালার্জির কারণে কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা ওই ফিউরোক্লাবের জাতীয় ওষুধও কিন্তু আমরা ব্যবহার করে আমরা থাকি। দিয়ে তাতেও থাকি। রেজাল্ট ভালো পেয়ে রেজাল্ট থাকি। ভালো পাওয়া যায়। স্যার এখানে একটু জানার বিষয় ছিল যে আমরা সাধারণত দেখা যায় কি যে চোখে যখন কনজাংক্টিভাইটিস হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই ধরনের মেডিসিন গুলো ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে শিশুদের চোখেও কি কনজাংক্টিভাইটিস এর প্রবলেম হতে পারে কিনা? বা হলে কি ধরনের লক্ষণ উপসর্গগুলো দেখা যায়? মানে আমরা কি দেখে বুঝবো বাবা-মারা যে শিশুর আসলে কনজাংক্টিভাইটিস হতে পারে বা হয়েছে? হ্যাঁ, কনজাংক্টিভাইটিস কিন্তু এটা একটা কমন রোগ। পরিবারের একজনের যদি হয়, দেখা যায় যে পরিবারে প্রায় সবারই হয়। মায়ের যদি হয়, বাচ্চাদের কমনলি প্রায় দেখা যায় যে ইনফেকশন কনজাংক্টিভাইটিস হয়ে যায়। হুম, হুম। তো কনজাংক্টিভাইটিস একটা হচ্ছে ব্যাকটেরিয়াল দিয়া যদি হয়, হুম, হুম। জীবাণু দ্বারা যদি সংক্রমিত হয়, সেই ক্ষেত্রে বাচ্চার চোখ লাল হবে, চুলকাবে, পানি পড়বে, বাচ্চা ডলবে, চোখটা খসখস করবে, এজন্য চোখটা হুম, হুম। ডলবে। আলোর দিকে তাকাতে বাচ্চার কষ্ট হয়। তখন তারপরে বলবে যে দেখা যাবে যে সকালে ঘুম থেকে উঠলো বা রাতে ঘুম থেকে ওঠার পরে চোখের ভিতরে একটা পিচুটি বা কেতরের মতো দেখা যাবে। হুম, হুম। তো তাহলে তখন বুঝতে হবে যে এটা জীবাণু দ্বারা সংক্রমিত হইছে এই রোগটা। আবার কিছু ক্ষেত্রে ভাইরাল, যে ভাইরাল হলে সাধারণত কি হয়, বাচ্চার নাক দিয়ে পানি পড়বে, কাশি হবে, ঠান্ডা জ্বর হবে, ঠান্ডা ভাব আসবে, তারপরে চোখ লাল হবে, চুলকাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসে পানিটা বেশি পড়ে। সেই ক্ষেত্রেও আমরা অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করি বা একটা অ্যান্টিবায়োটিক দেই। ঠান্ডাটা যাতে না লাগে সেজন্য আমরা হয়তো এই সিরাপ ফেনাডিনও দিলাম। এই জাতীয় মানে করি। দিয়ে করে থাকি। আ ইনফেকশনটাকে আমরা স্যার কন্ট্রোল এখানে করি। একটা বিষয় একটু জানতে চাই যে সেটা হচ্ছে কি যে এই যে কনজাংক্টিভাইটিস বা শিশুর চোখের যে অ্যালার্জি হয় নানা সময়ে, এটা যে স্কুল বা কলেজ বা মানে ছোট বয়সের যারা স্কুলে যাচ্ছে, ছোট বেবিদের কথা যদি বলি, সেই জায়গা থেকে কি আ এটা এমন হতে পারে যে এটা ছোঁয়াচে বা একজনের কাছ থেকে আরেকজনের হলো বা এ ধরনের কোনো বিষয় কি স্যার আছে কিনা? একটু যদি আমাদের সাথে শেয়ার করেন স্যার। অ্যালার্জি জনিত কারণে যেগুলো হয় এগুলো আসলে মানে খুব বেশি একটা সংক্রমিত হয় না, মানে ছোঁয়াচে না। হুম, হুম। কিন্তু যদি রোগ ওঠা যেটা জীবাণু দ্বারা সংক্রমিত হয়, এটা সাধারণত ছোঁয়াচে। দেখা গেল ক্লাসে যদি ১ জন বা ২ জন ছাত্রের বা ছাত্রীর এই চোখ ওঠা রোগ হলো, সেই হুম, ক্ষেত্রে হুম। যদি তার ক্লাসে আসা যদি বন্ধ না করা হয়, তাহলে তার দ্বারা অন্যান্য ছাত্রছাত্রীরা, বন্ধু-বান্ধবরা সেটা সংক্রমিত হতে পারে। তো সেজন্য এই বিষয়গুলো একটু মানে সবারই দৃষ্টিতে রাখতে হবে। যদি একটা বাচ্চার হয় তাকে স্কুলে যাওয়া বারণ করতে হবে। তাহলে অন্যদের দ্বারা অন্যরা সংক্রমিত হবে না। সংক্রামিত হবে না। স্যার আমরা যেহেতু আজকে অ্যালার্জি এবং ইনফেকশন নিয়ে অনেকগুলো কথা বলেছি এবং আরো কথা বলব। কারণ অ্যালার্জি ইনফেকশন দেখা যায় এমনও হতে পারে যে শিশুর এটা থেকে বড় কোনো ক্ষতিও হতে পারে। তো সেই জায়গা থেকে স্যার আমরা আরো কিছু জানবো এবং সেই সাথে আমাদের প্রিমেচুরিটি অফ রেটিনোপ্যাথি এই টার্মটি সম্পর্কে আসলে আমরা কি জানাতে চাচ্ছি সেটাও জানাবো দর্শকদেরকে। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, রেনাটা পিএলসি নিবেদিত শিশুর স্বচ্ছ দৃষ্টি পাওয়ার্ড বাই ফেনাডিন ফিরোক্লেভ ম্যাক্স প্রো অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে এসে থাকবেন আমাদের সাথেই আশা করছি। আমরা আরো কথা বলবো শিশুর ইনফেকশন, অ্যালার্জি এবং সেই সাথে রেটিনোপ্যাথি কি সেটা নিয়ে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম রেনাটা পিলসে নিবেদিত শিশু স্বচ্ছ দৃষ্টি পাওয়ার্ড বাই ফেনাডিন ফিরোক্লেভ ম্যাক্স প্রো অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলছিলাম শিশুর চোখের অ্যালার্জি এবং ইনফেকশন নিয়ে এবং সেই সাথে রেটিনোপ্যাথি বলতে কি বোঝায় আমরা এমনও অনেকে আছে যে এই টার্মটিতেও জানি না অনেকে আছেন যে যারা অনেক শিক্ষিত আছেন বাট তারপর টার্মটি জানি না কিন্তু জানলে হয়তো বা আমরা অনেক কিছুই
প্রতিরোধ করতে পারতাম বা শিশুর অন্ধত্ব থেকে শুরু করে তার চোখের দৃষ্টিহানি হওয়া থেকে শুরু করে সবকিছু সম্পর্কে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারতাম। তো এই জায়গাতে আমি স্যারকে একটু রিকোয়েস্ট করব যে, স্যার আমরা অ্যালার্জি ইনফেকশন নিয়ে কথাগুলো বলছিলাম, সেই সাথে আমাদের সাথে এই প্রোগ্রামটি নিয়ে এসেছে রেনাটা। যারা কিনা তাদের এই ফেনাডিন, ফিরোক্লেভ ওষুধগুলো দিয়ে কিন্তু আমাদের ইনফেকশন অ্যালার্জিতে অনেক বেশি ভূমিকা পালন করছে এবং শিশুর চোখের সমস্যাতেও কিন্তু আমরা এই ধরনের মেডিসিনগুলো অনেক সময় ব্যবহার করছি বা ইনফেকশন অ্যালার্জির ক্ষেত্রে আসলে আমরা বহুল মাত্রায় ব্যবহার করছি। বাট আমরা যদি স্যার একটু রেটিনোপ্যাথিতে আসি, যে রেটিনোপ্যাথি বলতে কি বোঝায়? এটা কি আমরা সবাই আসলে জানি কিনা? আসলে রেটিনোপ্যাথি, প্যাথি মানে হলো একটা সিকনেস। রেটিনোপ্যাথি মানে সিকনেস, রেটিনা যে হু, হু, পর্দাটা, রেটিনা হলো আমাদের চোখের পর্দা। এই পর্দার সাথে আবার ব্রেনের একটা সংযোগ আছে অপটিক নার্ভের মাধ্যমে। অর্থাৎ আমরা যা কিছু পড়ি এই পর্দায় দেখি, তাই পর্দায় পড়ে। পর্দায় পড়লে পর্দা থেকে নার্ভের মাধ্যমে ব্রেনে যায়। ব্রেন তখন এটাকে এনালাইসিস করে বলে যে তুমি এই জিনিসটা দেখলা, এই জিনিসটা মানে তোমার এনালাইসিসটা সে করে দেয় ব্রেন। কিন্তু যদি রেটিনাটা সিক থাকে তাহলে তো সে ঠিক মতো ট্রান্সমিট করতে পারবে না ব্রেনে, অথবা সে নিজেই তো অসুস্থ। এই অসুস্থতাই হলো প্যাথি। আর রেটিনা মানে চোখের পর্দা, চোখের পর্দার সিকনেসটাই হলো রেটিনোপ্যাথি। এখন রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি, প্রিম্যাচুরিটি হলো যে যদি নির্দিষ্ট মেয়াদের আগেই বাচ্চা জন্মগ্রহণ করে, সেটা যে কোনো কারণেই হোক, তাহলে সেটাকে আমরা প্রিম্যাচুরিটি বলি। এখন প্রিম্যাচুরিটি যেমন ধরেন 31 থেকে 32 উইকস এর আগেই যদি বাচ্চা সে নর্মাল ডেলিভারি করুক অথবা সিজারিয়ানি করুক, যদি আর্লি মানে হয়ে যায়, সে জন্মগ্রহণ করে, জন্মের পরে যদি তার ওজন হু, হু, 1500 গ্রামের 1500 গ্রামের নিচে হয়, অথবা জন্মের পরই তাকে ইনকিউবেটরে রেখে হাই অ্যাম্বিয়েন্ট অক্সিজেন দেওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে এই রেটিনাতে কিন্তু সিকনেস হয়। সিকনেস হওয়ার কারণটা হলো যে রেটিনা তো তখনও তার হু, ব্লাড হু, সাপ্লাইয়ের মাধ্যমে যে কোনো কিছু মানে নিউট্রিশন পায়, মানে পুষ্টি পায়, তার হলো ব্লাডের মাধ্যমেই যায়। এখন হু, হু, রেটিনোপ্যাথি যদি হয়ে থাকে তাহলে তো রেটিনার সাপ্লাইটা তার ঠিক মতো পাচ্ছে না। আর প্রিম্যাচুর ডেলিভারি হওয়ার কারণে তার রেটিনাটা পুরো ব্লাড ভেসেল দিয়ে যে ফুল সাপ্লাই, সেটা কিন্তু হু, তখনো হু, হয় না প্রিম্যাচুর। তো যেহেতু তার বাচ্চা মানে পুরা রেটিনাতে ব্লাড সাপ্লাই তখনো শুরু হয় নাই আর্লি জন্মগ্রহণ করার কারণে, আর আর্লি হওয়ার কারণে তার ব্লাড ভেসেল গুলো যে উম, অপোক্ত থাকে, অর্থাৎ হু, 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 অপুষ্ট থাকে, ইম্যাচিউর তখন হয় কি, থাকছে। হ্যাঁ তখন কি হয়, ওই হাই অ্যাম্বিয়েন্ট অক্সিজেন যখন দেওয়া হয়, হাই হু, কনসেন্ট্রেশন অক্সিজেন দিলে তখন ওই ব্লাড ভেসেল গুলো সেটা হইতে পারে না, মানে ঠিক মতো পরিচালনা করতে পারে না, পারে ফলে না। কোথাও না কোথাও ছিঁড়ে যায়। তো ছিঁড়ে গেলেই তো ভিতরে রক্তক্ষরণ হলো, আর রক্তক্ষরণ হলে তো আমার দৃষ্টির জন্য সমস্যা হবে। আর যেটা বেশি সমস্যা হয়, এই সাপ্লাইটা না থাকার কারণে কিছু কিছু জায়গায় ইস্কেমিয়া হয়, বিভিন্ন জায়গায় হু, হু, সাপ্লাইটা ঠিক মতো পাইলো না, ব্লাড সাপ্লাই হু, হু, না পালে রেটিনার কোনো কোনো জায়গায় পচে যায় বা নষ্ট হয়ে যায়, নেক্রোসিস হয়ে যায়, যার কারণে পরে দেখা যায় যে এই বাচ্চাগুলো দৃষ্টিহীন হয়ে যায়। দৃষ্টিহীন হয় কিভাবে? চোখের রেটিনা হাই পাওয়ার হয়ে যায়, মায়োপিয়া, হাই মায়োপিয়া হয়ে যায়, কারো হু, কারো হু, ক্ষেত্রে রেটিনাটা ছিঁড়ে যায়। রেটিনা টিয়ার হয়ে যাওয়ার কারণে দৃষ্টিহানি, স্থায়ীভাবে দৃষ্টিহানি ঘটে। হু, তাই হু, 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 যে সমস্ত বাচ্চা এই প্রিম্যাচিউর ভাবে জন্মগ্রহণ করে, তাদের ক্ষেত্রে তার গার্জিয়ান বা বাবা মা সবাইকে ব্যাপারে সতর্ক হতে হবে হু, হু, যে জন্মের ঠিক 1 মাস পরেই একজন শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখটাকে পরীক্ষা করানো দরকার। হু, হু, করার পরে যদি কোনো চিকিৎসক পরামর্শ দেন যে তাকে লেজার দিতে হবে, তাহলে ঠিক টাইম মতোই লেজার দিতে হবে, দেরি করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের এই বাচ্চা, তারপর অনেক ক্ষেত্রে আমরা এখন ইনজেকশন ফর্মে দিই, ইনজেকশন দিলে ব্লাড ভেসেল গুলো তাড়াতাড়ি গ্রো করে এবং হু, হু, ওই সাপ্লাইটা ভালো মতো হয়ে যায়। সুতরাং এখন মডার্ন অনেক সুযোগ সুবিধা আছে, তো কাজে চিন্তার কিছু নাই। এটা যদি শুধু নিজেদের সচেতনতাটাই
আসলে এখানে বেশি ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ। স্যার আমরা যেটা একটা জিনিস ইদানিংকালে খেয়াল করেছি যে যেহেতু আমরা আগের পর্বেও বলেছিলাম যে ডিভাইসের অতিরিক্ত ব্যবহার। তো সেখানে স্যার এই ডিভাইসের অতিরিক্ত ব্যবহার কি স্যার রেটিনাটাকেও কি আক্রমণ করতে পারে কিনা? বা এটাতে রেটিনারও ক্ষতি হতে পারে কিনা? বা চোখের আসলে যে ড্রাইনেস হওয়া এই যে বিষয়গুলো হচ্ছে এগুলো কি ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে মানে হতে পারে কিনা? এটা যদি স্যার আমাদের সাথে একটু শেয়ার করেন। অতিরিক্ত ডিভাইস ব্যবহার করলে ডিভাইসের মধ্যে সবচেয়ে তো বেশি খারাপ যেটা মোবাইল। হুম, কারণ হুম, একদম কাছে থেকে দেখা হয় এবং সেখানে রেডিয়েশনটা খুব বেশি যায়। হুম, তো যখন মানুষ বা কম্পিউটারে দেখুক, ট্যাবে দেখুক, তো এগুলোতে ল্যাপটপেই দেখুক, যেটাতেই করুক, সে কিন্তু এক ধ্যানে তাকিয়ে থাকে। তো এক ধ্যানে যখন থেকে থাকে চোখের পলক কিন্তু নরমাল পলক পড়ে হুম, না। হুম, ফলে হয় কি যে চোখের যে ওই আলোটা চোখের কর্নিয়াটা যে কালো মণিটা এটাকে শুকায় ফেলে। সাদা অংশটা শুকিয়ে যায়। ফলে ওই যে ইরোশন হয় কর্নিয়াতে ছোট ফুটা, ফুটা হয়ে যায় হুম, হুম, শুকনা কারণে। এই কারণে তার চোখের কর্নিয়াতে চেঞ্জ হওয়া মানেই তার দৃষ্টির সমস্যা দেখা দেয়। আর যে রেডিয়েশনটা যায়, রেডিয়েশন গিয়ে রেটিনাতে যে সেলগুলো আছে সেলগুলোকে ড্যামেজ করে। প্রিম্যাচিউর সেল বা কেবল আর্লি স্টেজে যে সেলগুলো সেগুলো তো তখনো ম্যাচিউর হয় নাই। সেলগুলো তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় এবং এই সমস্ত কারণেই আসলে কিন্তু মানে আপনার এই দৃষ্টির স্বল্পতাটা দেখা যায়। কিছুটা অনেক লেন্সের উপরেও প্রতিফলন ফেলে। এর প্রতিক্রিয়াতেও হতে পারে। অনেক ধন্যবাদ স্যার। স্যার আমরা যেহেতু অনুষ্ঠানটির আজকে একদমই শেষ পর্যায়ে আছি এবং আমরা ২ টি পর্বেই কিন্তু বাচ্চাদের চোখের বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছি এইজন্য যে আমরা কিন্তু একটা সময় ছিল যে মারা অনেক ফ্রেশ খাবার খেতেন। গর্ভবতী মা খাবার খেয়েই কিন্তু সুস্থ সন্তান জন্মদান করতেন। কিন্তু এখন কিন্তু এখনকার যুগে আমরা অনেক সচেতন হলে পরেও আসলে আমরা ওই ধরনের প্রবলেম গুলো এখনো ফেস করছি এইজন্য যে খাবারের কিছু ভেজাল থাকে, খাবারে ভেজাল মিশ্রিত থাকে হয়তোবা ভিটামিন মিনারেলসরা সে ঠিকমতো পাচ্ছে না বা সময় মতো নিচ্ছে না। সেই জায়গা থেকে কিন্তু সন্তানের নানা ধরনের অসুবিধা হয়। সেটা রেসপিরেটরি থেকে শুরু করে চোখের সমস্যা, ব্রেইনের সমস্যা, নানান ধরনের অসুবিধা। তো সেই জায়গা থেকে যদি স্যার একটু আমরা বলি যে সন্তানের চোখের দৃষ্টিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং রেগুলার চেক করানোটাও কিন্তু বাবা-মার দায়িত্ব। আমাদের অনুষ্ঠান আমরা একদমই শেষ পর্যায়ে আছি স্যার। আজকে একটা বিষয় ছিল যে ইনফেকশন এবং অ্যালার্জি শিশুর চোখে এবং সেই সাথে রেটিনোপ্যাথি। এটা নিয়ে সচেতন হওয়ার উদ্দেশ্যে আপনি যদি স্যার শেষ কোনো পরামর্শ দেন আমাদেরকে। আমার ১ম এবং প্রধান পরামর্শ হলো যে বাচ্চারা এখন কি হয়? আগে যেমন যেটা বললেন যে দুধ খাইতো, টাটকা সবজি খেত। তারপরে আপনার এই খাবার-দাবারের মধ্যে কোনো বেশি ভেজাল ছিল না। কিন্তু মাছ খাইতো। আর এখন আমরা বাচ্চাদের কিন্তু আসলে বাচ্চারাও খেতে চায় না। আমরাও একটু এফোর্ট দিয়ে যে বাচ্চাদের খাওয়াবো, পরিশ্রম হুম, করে হুম, ইয়ে করবো সেটা কিন্তু চাই না। কিন্তু আমার মনে হয় যে, যে সমস্ত বাচ্চারা কাঁটা সহ খেতে না পারবে মাছ, কারণ মাছের কাঁটাটা কিন্তু অত্যন্ত উপকারী। চোখের জন্য যত রকমের উপাদান দরকার তা কিন্তু মাছের কাঁটায় আছে। বিড়াল তার একটা উৎকৃষ্ট উদাহরণ। বিড়াল কিন্তু অনেক ভালো দেখে। দেখেন বিড়াল কিন্তু খায় কি? দুধ খায়, মাছের কাঁটা খায়। তা আমি মনে করি যে আমার বাবা-মা, গার্ডিয়ানদেরকে বলা উচিত বা সবার এটাই করা উচিত যে হুম, মাছ হুম। যদি আপনি কাঁটা সহ না খেতে পারে, তাহলে ভাত একটু সিদ্ধ করে পিষায় নিয়ে ভর্তা করে যদি ভাত মাখায় খাওয়ানো যায়, তাহলে কিন্তু তার চোখে গেল এটা কিন্তু ভালো একটা কাজ হবে। যেমন গাজরের যদি আপনি না খাইতে পারে হালুয়া করে খাওয়ান। তো হুম, এইভাবে হুম। যদি সবুজ সবজি, হলুদ ফলমূল এগুলো যদি বেশি খাওয়ানো যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই দৃষ্টির স্বল্পতা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। পানি বেশি করে খাবে, পরিষ্কার পানি দিয়ে চোখটা বারবার ধুবে। এই জিনিসগুলো কিন্তু আসলে চোখের ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং আমাদের সাথে আজকে জয়েন করে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিছু নিয়ে আমাদের তুলে ধরার জন্য। সেই সাথে আমি ধন্যবাদ জানাবো রেনাটাকে, যারা আমাদেরকে এই ধরনের প্রোগ্রাম টা সবার সামনে নিয়ে আসার জন্য সহযোগিতা করেছেন। কারণ আমরা অ্যাওয়ারনেস মূলক প্রোগ্রাম যতই করব বা এই স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানগুলো যতই করব, কিছু দর্শক দেখে কিছু দর্শকের যে উপকার হবে সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য এবং সেই সচেতনতাটা আমরা বাড়িয়ে দিতে চাই। আ তো সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখতে পারেনি তারা লিংকে জয়েন করে আবার দেখতে পারবেন এবং সেই সাথে হেলথ টক ফেসবুক পেজে প্রোগ্রামগুলো রয়েছে। আপনারা চাইলে আপনাদের স্বাস্থ্য সচেতনতামূলক বা সোনামণির চোখের দৃষ্টি ভালো রাখতে কি করণীয় সে বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের ২ টি পর্ব থেকেই। দর্শক অনেক ধন্যবাদ এবং সেই সাথে স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এবং সবাই সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।